ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ম্যাথের স্পেশাল ব্যাচ, যেটা ম্যাথের জিরো টু হিরো ব্যাচ শুরু করলাম। এবং এই ব্যাচটা কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো সামনে আসছে, বিশেষ করে এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি, রেলের বিভিন্ন এক্সাম, এমনভাবে ক্লাস বা ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে যেখানে তোমাদের এই সমস্ত এক্সামগুলোকে ম্যাথের যে তোমাদের দুর্বলতা বা বলতে পারো বড় বড় ক্যালকুলেশনকে কিভাবে আমরা ছোট করে করব, বেসিক কনসেপ্টগুলো কিভাবে শিখবো, অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো কিভাবে করব, আমরা এই সিরিজ বা এই ব্যাচে আমরা ম্যাথের অ্যারিথমেটিক বলো, পরিমিতি বলো, বীজগণিত বলো, তারপরে আমাদের পাটিগণিত বলো, জ্যামিতি বলো, সমস্ত পোর্শনকে কিন্তু আমরা একটার পর একটা ক্লাসকে নিয়ে আসবো এবং সমস্ত পোর্শনকে কিন্তু আমরা কমপ্লিট করব। অতএব আজকে যে ব্যাচটা আমরা স্পেশাল ব্যাচ ম্যাথে শুরু করলাম, এটা চললো। আমরা সপ্তাহে এর ক্লাস পেয়ে যাব সোম থেকে একদম শনি পর্যন্ত, সপ্তাহে 6 দিন ক্লাস পেয়ে যাব। তো আজকে হচ্ছে তার প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে এবং দেখবে যে তোমরা যে বেসিক কনসেপ্ট গুলো যেগুলো তোমাদের একটুখানি নড়বড়ে আছে বা হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট আজকের পর থেকে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো এবং অ্যাডভান্স লেভেলের অঙ্ক যেগুলো তো ক্যালকুলেটিভ একটু ম্যাথ থাকে, সেখানে অনেক সময় লেগে যায়। তো বিভিন্ন অঙ্কগুলোকে আমরা কিভাবে একটা শর্টকাট টিপসের মাধ্যমে করব, সেই সমস্ত কিছুই কিন্তু এই ব্যাচের মধ্যে একদম পুরো ফ্রি ব্যাচ একদম কন্টিনিউ চলবে এবং প্রতিদিন সকাল 8টার সময় তোমরা ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রতিদিন সকাল 8টার সময় রেডি থেকো। তো আজকে তার শুরু করছি, এবং শুরুটাই প্রথমেই বলে দিই যে আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে, এবং শুরুটা আজকের প্রথম দিনটা কেমন লাগলো তোমাদের ক্লাস, সেটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করে জানাবে। তো চলো তাহলে আমরা শুরু করতে চলেছি নাম্বার সিস্টেম, বলতে পারো যে সংখ্যা পদ্ধতি। এই যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি দিয়ে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন এসে থাকে, এবং এইখানে এই চ্যাপ্টারে বেসিক যে কনসেপ্ট গুলো আমরা একটা পর একদম জিরো থেকে, কথাটাই আছে আমাদের ব্যাচটা কি জিরো টু হিরো ব্যাচ, তাই একদম জিরো থেকে শুরু করে একদম হিরো পর্যন্ত তোমাদেরকে আমি কিন্তু করব। ম্যাথ নিয়ে কোনো চিন্তার করার দরকার নেই, কিরণ স্যার কিন্তু তোমাদের সামনে ফুল ফর্মে চলে এসেছে। তো দেখো, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আমাদের পৃথিবীতে কিন্তু প্রচুর সংখ্যা, কোটি কোটি লাখ লাখ, তুমি যতটা ভাববে তার থেকেও বেশি কিন্তু সংখ্যা। সেই সংখ্যাগুলোকে যেরকমটা, ধরো আমরা পৃথিবীতে মানুষ, তো মানুষের ক্ষেত্রে আমরা বিভিন্ন নাম দিয়েছি, বিভিন্ন পরিচয় দিয়েছি, বিভিন্ন গোটা পৃথিবীকে বিভিন্ন অংশে ভাগ করেছি যাতে আমাদের ঠিকঠাক ভাবে পরিচয় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা নাম্বারগুলোকে বিভিন্ন পার্টে, বলতে পারো বিভিন্ন অংশে ভেঙে দেবো যাতে পরিচয়টা ঠিকঠাক করে পাওয়া যায়। মানে বলা যেতে পারে, ধরো আমরা তো একটা পাড়াতে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু সেইখানে পরিচয় কিভাবে, মানুষ কি পরিচয়? হ্যাঁ পরিচয়, কিন্তু তাকে আমি চিনবো কিভাবে, তার জন্য আলাদা নাম দিই, সেই জায়গাটা আলাদা করে নাম দিই। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে প্রথমে করব। তো নাম্বার সিস্টেমের প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কি, আমাদের অঙ্ক বা ডিজিট কি জিনিস, এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। দেখো, অঙ্ক বা ডিজিট কাকে বলছে? অঙ্ক বা ডিজিট আমাদের টোটালে 10টা আছে। কটা আছে? 10টা আছে। কোথা থেকে শুরু? 0, 1, 2, 3, 4, ডট 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 করে এরকম করে 9 পর্যন্ত যাবে। টোটাল কটা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে। আর পৃথিবীর সমস্ত সংখ্যা এই 10টা অঙ্ক দ্বারাই গঠিত। তাই আমরা বলি না যে প্রথম বলছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা কি বলি? 5টা 9, তাই তো? এইভাবে বলি। এই তো দেখা গেল এক একটা অঙ্ক। আমি কি বলি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এক একটা নিলাম আর 3টে শূন্য নিব, তাহলে এখানে কটা অঙ্ক আছে? 4টা অঙ্ক আছে। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো বলি, আর এই 10টা অঙ্ক দিয়ে কিন্তু তুমি পৃথিবীর সমস্ত সংখ্যা তৈরি করা দেখতে পাবে, এর বাইরে আর কোনো কিছু নেই। তাহলে অঙ্ক কি জিনিস বা ডিজিট কি জিনিস আমরা কিন্তু বুঝতে পেরে গেছি। ওই কারণে দেখো, কিছু অঙ্ক থাকে না যে একক অঙ্ক বের করো, এই যে অঙ্কগুলো যেগুলো থাকে, এই যে অঙ্কগুলো যেগুলো থাকে, প্রবলেম গুলো যেগুলো থাকে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। অঙ্ক যখন বলছে তখন শুধু একটাই সংখ্যা থাকবে। এইখানে যে আমি একটা কথা বলেলাম যে সংখ্যা, তাহলে দেখো আমরা এই অঙ্কগুলোকে সংখ্যা বলতে পারি, কিন্তু অঙ্কগুলোকে আমি, এই সংখ্যাগুলোকে অঙ্ক বলতে পারি না, কারণ এই অঙ্কগুলো দিয়ে গঠিত কিন্তু সংখ্যা। এটা দেখো, আমি বলছি যে কি, এই 15 একটা সংখ্যা, আর এখানে দুটো অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা, কিন্তু আমি এইটাকে, এই যে 123, এটাকে কোনো অঙ্ক বলতে পারবো না। এটা হচ্ছে 3টা অঙ্ক দ্বারা একটা গঠিত সংখ্যা। তাহলে আশা করি তোমাদের যে অঙ্ক নিয়ে তোমাদের যে একটা ধারণা আমি যেটা দিতে চাইছি, এবং তোমরা কতটা শিখতে পারছো,
এই অঙ্ক নিয়ে তোমাদের কিন্তু সমস্যা শেষ, যে ডিজিট বা অঙ্ক যে জিনিসটা সেইটা। এবার আসে আমাদের যে সংখ্যাগুলো কি আছে। দেখো সংখ্যার ক্ষেত্রে আমরা বলবো যে প্রচুর সংখ্যা আছে, কিন্তু সেই সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন বলতে পারি যে পার্টে পার্টে ভেঙে দেবো, যাদেরকে আমি চিনতে পারি তাড়াতাড়ি। কিরকম, দেখো আমাদের বহু সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে আমরা কিছু পার্ট বলতে পারো, তাকে ফ্যামিলি বলতে পারো, আমি কিন্তু ভেঙে দিয়েছি। কিরকম করে, দেখো আমরা বলবো যে প্রথমে বলবো যে কি স্বাভাবিক সংখ্যা, কি বলবো, স্বাভাবিক সংখ্যা। তো সে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এগুলো কোনগুলো স্যার, স্বাভাবিকভাবে বা গণনযোগ্য যে নাম্বারগুলো প্রতিনিয়ত আমরা বলতে পারো যে ব্যবহার করছি, সেইগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। এক কথায় বলা যায় স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো গণনযোগ্য সংখ্যা সেগুলোকে স্বাভাবিক সংখ্যা হলো। কোনগুলো স্যার, দেখো 1 2 3 4 5 ডট 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 করে একদম ইনফিনিটি, বলতে পারো যে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে, এর কোনো শেষ নেই। এইবার এখানে বলতে পারো, অনেকে কিন্তু ভুল করে আমি দেখেছি, যে আমি তোমাদেরকে যদি ধরি যে তোমরা বলো তো যে এইখানে 50 কি স্বাভাবিক সংখ্যা, অনেকে কিন্তু বলতে পারে না যে না না স্যার আপনি তো 3 5 পর্যন্ত লিখেছেন, তাহলে কেন হবে। ব্যাপারটা এরকমটা নয়। ব্যাপারটা কি এরকম, এখানে দেখো আমি যখন 1 2 3 4 5 করে ডট ডট করে দিতে শুরু করেছি, মানে তুমি যাই বলো এর পরে যে সংখ্যাগুলো সবকটাই কিরকম, দেখো যাই বলবে তুমি, আমি বললাম যে 1 কোটি, তুমি বলে হ্যাঁ স্যার 1 কোটি একটা স্বাভাবিক সংখ্যা, আমি বলি স্যার 1 কোটি 1, হ্যাঁ, তুমি যতটাই দূর যাবে এদিকে সব কটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো, এই যে স্বাভাবিক সংখ্যা কেন করবো স্যার, কারণ তোমরা প্রচুর প্রশ্ন দেখেছো যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, প্রশ্ন দেখেছো তো। তো এই কোশ্চেন গুলোকে এই এই যে আমি যদি স্বাভাবিক সংখ্যাই না চিনতে পারি, আমার যদি স্বাভাবিক সংখ্যার প্রতি ধারণা না থাকে, তাহলে আমরা কিভাবে করব। সেই কারণে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যাটা জানতে হবে। আর এখনকার কোশ্চেনের লেভেল আস্তে আস্তে যেভাবে বাড়ছে, ভবিষ্যতে কিন্তু আমাদের এরকমও বলতে পারে প্রথম 10টি অখণ্ড সংখ্যার যোগফল বলো, বলতেই পারে প্রথম 10টি অখণ্ড সংখ্যার বর্গের যোগফল বলো। তো তার জন্য আমাদের অখণ্ড সংখ্যা জানতে হবে। অখণ্ড সংখ্যা কি দেখে নাও, এইগুলো কিন্তু আমাদেরকে না জানলে খুব মুশকিল। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কাকে বলছে দেখো, অখণ্ড সংখ্যা বা হচ্ছে যে কি এটাকে বলছে ইংলিশে হোল নাম্বার। তাহলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কাকে বলছে, এর সঙ্গে জাস্ট আমি কিছুই নিব না, জিরোটাকে নিয়ে নেবো, বাকি যা আছে সব রেখে দেবো, বাকি যা আছে সব রেখে দেবো, যা আছে সব রেখে দেবো। এইভাবে ডট ডট করে কত পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। এরকম না যে কি আমাদের 6 নিয়ে এলাম, কেন স্যার ওখানে 6 নেই না, ওখানে 6ও আছে 10ও আছে সবকিছুই আছে, আমি এখানে দিলাম। তো এইখানে অখণ্ড সংখ্যা বা আমাদের কি বলছে যে কি হোল নাম্বার কোনগুলো, 0 1 2 3 করে চলে গেল। এবার তোমাকে প্রশ্ন দিল যে বলো তো প্রথম 10টা অখণ্ড সংখ্যার যোগফল কত, তুমি কি করলে, পারলে না। তাহলে অখণ্ড সংখ্যা কি জিনিস আবার, দ্যাটস ওয়াই তোমাকে বেসিক কনসেপ্ট ক্লাস, দেখো যারাই শুধু আমি দেখেছি এরকম, আমি তো অফলাইনে পড়াই, যে অঙ্ক পারছে কিন্তু একটু ঘুরিয়ে দিলেই, একটু কনসেপ্ট একটুখানি অন্যরকম করে দিলেই কিন্তু অঙ্ক পারে না। তাই বলবো যে তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখো, তারপর তুমি শর্টকাট ট্রিক শিখো। আর যারা একবারে শর্টকাট ট্রিক্সই শিখছে বা শর্টকাট ট্রিক্স শিখে খুব বাহ 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 কি মজা লাগছে, ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু যত দিন যাচ্ছে কোশ্চেনের লেভেল আলাদা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমের মধ্যে পড়বে। তাই বেসিক কনসেপ্ট ক্লাসটা খুবই জরুরি। দেখো এরপর দেখো, তাহলে আমরা করলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা। আরে স্যার এখানে তো আমাদের জিরো প্লাস গুলো সব নিয়ে নিয়েছি, এর আগে কিছু নেই, সংখ্যার মানে প্লাস, স্যার মাইনাস গুলো কই, এই পরে আসছে মাইনাস গুলো, যেটাকে বলছে যে কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, বা যাকে বলবো আমরা ইন্টিজার। আগে পূর্ণ সংখ্যা কোনগুলো, দেখো আমরা কি করেছি, 0 1 2 3 করে সবকিছু নিয়ে নিয়েছি, এগুলো সব প্লাসের দিকে বলতে পারো, তাই তো, জিরো তো না প্লাস না মাইনাস, কিন্তু জিরোর পরে এগুলো সব কিছু তো প্লাস। তো এর সাথে আমরা শুধু মাইনাস গুলো নিয়ে, মানে 0 1 2 3 4 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখানে তোমরা বলতে পারো যে প্লাস ইনফিনিটি চলতে থাকবে, না দিলে কোনো সমস্যা নাই, ইনফিনিটিকে প্লাস মাইনাস দেওয়াটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। যেরকমটা ভাবে আমরা জিরোর ক্ষেত্রে প্লাস মাইনাস নাও দিলে কোনো অসুবিধা, নাও প্লাস না মাইনাস, এরকম করে ইনফিনিটির ক্ষেত্রে প্লাস দাও মাইনাস দাও ডাজন্ট ম্যাটার, বাট দিলে অবশ্যই কিন্তু ভালো, ঠিক আছে, এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর এইদিকে দেখো -1 -2 -3 ডট 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 করে আমাদের চলতে থাকবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। বুঝে গেছে তো। তাহলে আমরা কি বললাম, যে এই যে আমাদের জিরো থেকে প্লাসের দিকে যত পারবো নিয়ে নেবো, আর জিরো থেকে জিরো বাদে আবার মাইনাসের দিকে যত নিয়ে নেবো, সমস্তকে কি বলবো আমরা, ইন্টিজার, বা বলছে যে আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি যে 0 +-1 +-2 +-3 ডট 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 করে প্লাস মাইনাস ইনফিনিটি লিখতে পারি আমরা।
বুঝে গেছে? কারণ কি দেখো, আমরা এখানে দেখো প্লাস একটা ওয়ান লিয়েছে আর মাইনাস একটা, এখানে দেখো প্লাস একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, মাইনাস আছে প্লাস আছে। তো সেইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার এগুলো জানবো কেন স্যার? কারণ এগুলো না জানলে তুমি পরবর্তী অঙ্কগুলো পারবে না। আর এগুলো না জানলে তুমি অঙ্কে কনফিডেন্স পাবে না। ওই কারণে কিন্তু আমাদের এগুলোকে জানতে হবে। বোঝা গেছে তো? তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। আমরা কিন্তু এখনো সেই জায়গাটায় যেতেই পারিনি। বলছি দেখো আস্তে আস্তে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে গেল। এইবার আসছে মূলদ সংখ্যা। এটা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। মূলদ সংখ্যা কি জিনিস? দেখো, এইখানে একটা জিনিস বলে দিই। দেখো, আমাদের জিরো বাদে যে সংখ্যাগুলো এদিকে প্লাস পর্যন্ত আছে, এগুলোকে কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? জিরো বাদে এই যে এক থেকে এদিকে ইনফিনিটি পর্যন্ত চলে আসে, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা এই যে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আর এইখানে দেখো মাইনাস এক থেকে ইনফিনিটি পর্যন্ত একদম চলে আসছে, মাইনাস ইনফিনিটি মতো, এগুলোকে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা একটুখানি মাথায় রেখে দাও। কারণ তো হঠাৎ করে বললে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, তখন তোমার মাথায় আসবে না, তখন কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে পারো। এবার আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি স্যার? দেখো, যেসব সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি, মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি, যেসব সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, এবং যেখানে পি আর কিউটা, পি আর কিউটা কিরকম হবে? পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। এবং আমাদের কিউটা হবে নট ইকুয়াল টু জিরো। বলে কেন স্যার? কারণ কোন ভগ্নাংশের নিচে জিরো মানে ওটা হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, মানে এখনো ডিফাইন করা সম্ভব হয়নি, মানে ওটা এখনো মান বের করা সম্ভব হয়নি, ওটাকে ডিফাইন করা সম্ভব হয়নি। অর্থাৎ ধর আমি বলছিলাম যে জিরো টু বাই জিরো, এটা কোনো হবেই না, এটা হতে পারে না, জিরো কখনো আসতে পারে না। ওই কারণে দেখবে যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এরকম যদি অঙ্ক থাকে, তাহলে এখানে কিন্তু দেখবে ব্র্যাকেটে বলে দেওয়া থাকবে যে এক্স নট ইকুয়াল টু ওয়ান বলে দেওয়া থাকবে, কোনো কারণে কোনো টাইপের অঙ্ক। কারণ এক্স যদি ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাই কিন্তু অঙ্কটা ওরকম হবে না, ইম্পসিবল। তাই এক্স তুমি যা করো এটা সলিউশন করো, কিন্তু এক্স এর ভ্যালুটা ওয়ান নেওয়া যাবে না। এরকম করে দেখবে যে কি তুমি যদি কোশ্চেন করেছো কখনো, তাহলে দেখতে পাবে। তাহলে আমরা কি বললাম? যে আমরা বললাম যে মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এইখানে কিন্তু অনেক টুইস্ট আছে, এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। দেখো, আমরা বলছি যে ফোর, এটা কি পূর্ণ সংখ্যা? তুমি কি বলবে? না। আমি বলবো যে তিন বাই দুই বাই তিন, এটা কি একটা পূর্ণ সংখ্যা? তুমি বলবো যে হ্যাঁ স্যার, কারণ দুই বাই তিন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে দুই তিন তো আছে, এই যে পূর্ণ সংখ্যাগুলো। এবার দেখো, আমি বলছি যে কি চার, চার কি একটা মূলদ সংখ্যা? তুমি বলতে পারো যে না স্যার, অনেকে বলতে পারে। কিন্তু একটা কথা জিনিস মাথায় রেখো, যে পৃথিবীর সমস্ত সংখ্যাই কিন্তু ভগ্নাংশ আকারে আছে, সমস্ত সংখ্যা, বা পি বাই কিউ আকারে আছে সমস্ত সংখ্যা। কারণ কারণ এই চারটাকে আমি চার বাই এক করে লিখতেই পারি, পারি কি পারি না? কোন সংখ্যার নিচে, ভগ্নাংশের নিচে সবসময় ও কিন্তু এক আছেই। তাহলে এখানে যদি এটা পি হয় আর এখানে যদি এটা কিউ হয়, তো কি অসুবিধা? আমাদের কিউটাকে নিচেরটাকে জিরো হতে হবে না, বাকি যা কিছু হতে পারে। তাহলে চারটাও কিন্তু একটা আমাদের মূলদ সংখ্যা, এ নিয়ে কোনো রকম ডাউট নেই। আমি বলছি যে কি ধরো মাইনাস সাত বাই এইট, এটা কি একটা মূলদ সংখ্যা? তুমি কি বলবে? হ্যাঁ স্যার, কারণ আমরা কি বলেছিলাম? পি আর কিউটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার মধ্যে তো মাইনাস গুলো আছে, তো মাইনাস সাত বাই আট কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। এইবার আসে আসল খেলা। আচ্ছা স্যার, বুঝে তো গেলাম আমরা মূলদ সংখ্যা, এইবার আসে যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে মূলদ সংখ্যাতে অনেক কিছু অনেক ডিটেলসে পড়তে হবে। কেমন দেখো, কেমন দেখো, আমাদের এই যে ধরো রুট 16, রুট 16 এটা কি আমাদের মূলদ সংখ্যা? বলো তো, কমেন্ট করো দেখি, এটা কি আমাদের মূলদ সংখ্যা? দেখো তো, এটা রুট 16। দেখো একটা জিনিস মাথায় রেখো, রুট 16 মানে তো আমরা জানি চার, জানি কি জানি না? আর চার মানে কি চার বাই এক, তার মানে মূলদ সংখ্যা। তার মানে রুট 16টা একটা মূলদ সংখ্যা। আমি বলছি যে রুট 8, এটা কি একটা মূলদ সংখ্যা? তুমি কি বলবে? হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা। একদমই নয়, এটা মূলদ সংখ্যা নয়। কেন? কারণ এটাকে কিন্তু আমি বের করে একটা পূর্ণ সংখ্যা আনতে পারবো না, এখান থেকে বের করে ইম্পসিবল। এটাকে তুমি বলতে পারো যে স্যার এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, 4 গুণিত 2 সমান সমান 2 রুট 2, 2 রুট 2 আনতে পারি আমরা। কিন্তু 2 রুট 2 আনলাম ঠিকই, কিন্তু আমি কি রুটটাকে তাড়াতে পারলাম? রুট তো থেকে গেল। অতএব রুট যেহেতু থেকে গেল, তাই এটা একটা মানে যাচ্ছে, আমি মুখ দিয়ে বেরিয়ে গেছে যে অ্যাকচুয়ালি কি পড়াতে চাইছি। চলো, আমি স্যার লিখেও দিচ্ছি যে এরপরে যেটা পড়বো সেটা পড়বো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলছে? যেসব সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেখানে পি আর কিউটা হচ্ছে, পি আর কিউটা হচ্ছে
পূর্ণ সংখ্যা, পি বাই কিউ লিখতে হবে না, যেখানে পি আর কিউটা পূর্ণ সংখ্যা আর কিউটা হবে নট ইকুয়াল টু 0, এটা সবসময় 0 হবে, নট ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এইখানে একটা জিনিস পড়া থেকে একটা জিনিস দেখতে পেলাম যে সংখ্যাগুলোকে আমরা এই যে রুট, এই যে ধরো খালি খালি বলছি এমনি, ধরো √2, ধরো √2, এই √2টা কেউ তো আমি এইভাবে লিখতে পারি, মানে পি বাই কিউ আকারে লিখতে পারলাম, কিন্তু এখানে একটা জিনিস আছে, পি বাই কিউ লিখতে পেরেছে, খুবই সুন্দর কথা, কিন্তু এই পি আর কিউটা কিরকম ছিল, পি আর কিউটা ছিল পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 থেকে প্লাস দিকে আমি যদি 1 2 করে যাই এদিকে, আর মাইনাসে -1 -2 -3 করে এদিকে চলে যাবো, সেই কারণে আমরা কিন্তু ওইখানে এই √2টা কিন্তু পাচ্ছি না। তাই এইটা কি সংখ্যা, এটা হচ্ছে অমূলক সংখ্যা। যত রুটের ভিতরে সংখ্যা আছে যেগুলো থেকে আমি পূর্ণ সংখ্যা পাবো না, সেগুলো সমস্তই কি সংখ্যা, অমূলক সংখ্যা। কি বললাম, অমূলক সংখ্যা। তাহলে আমি কি বলছি যে ধরো √25, এটা কি মূলদ নাকি অমূলদ, এটা তোমরা কি বলে দিবে, অবশ্যই স্যার এটা মূলদ সংখ্যা, কারণ 5 বের করতে পারছি। আমি তোমাকে বলে দিলাম যে তুমি বলো যে এটা হচ্ছে যে √17, √17 এটা কি ধরনের সংখ্যা, তুমি কি বলবে যে স্যার √17 তো একটা অমূলক সংখ্যা। কেন স্যার, কারণ √17 থেকে কিন্তু আমি কোনো মতে এটা একটা পূর্ণ সংখ্যা বের করতে আমি পারি না বা পারবো না, তাই এটা অমূলক সংখ্যা। তাহলে আমরা কি কি পড়লাম, পড়লাম আমরা স্বাভাবিক সংখ্যা, আমরা পড়লাম কি কি পড়লাম, চলো আমি একটু সামারাইজ করে দিই। দেখো আমরা পড়লাম, প্রথমে পড়লাম স্বাভাবিক সংখ্যা, তারপর আমরা কি পড়লাম, আমরা পড়লাম অখণ্ড সংখ্যা, তারপর আমরা কি পড়লাম, পূর্ণ সংখ্যা, ভালো করে বুঝবে, তারপরে পড়লাম পূর্ণ সংখ্যা, তারপরে যেটা পড়লাম, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 4 এবং 5, এই দেখো আমরা যে স্বাভাবিক সংখ্যা পড়লাম, অখণ্ড সংখ্যা পড়লাম, পূর্ণ সংখ্যা পড়লাম, মূলদ সংখ্যা পড়লাম, তারপরে হচ্ছে অমূলদ সংখ্যা পড়লাম, এই সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গেই বলছে বাস্তব সংখ্যা। একসঙ্গে কি বলছে, বাস্তব সংখ্যা। স্যার বাস্তব সংখ্যা তো বলছেন ঠিকই, তার মানে কি অবাস্তব সংখ্যা আছে, আছে। অবাস্তব সংখ্যাটারও ধারণা আমি তোমাদের কাছে দিয়ে দেবো একটুখানি, একটুখানি দেখো, আগে এগুলো দেখে নাও। আমাদের কি কি পড়লাম, এইখানে 5টা পার্ট পড়লাম, এগুলো সবকটাকে মিলিয়ে, এগুলো সবকটা যাই হবে না কেন, সবকটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, সবকটাকে মিলিয়ে, মানে বলতে হয় যে বাস্তব সংখ্যা হচ্ছে বাবা, এগুলো হচ্ছে তাদের ছেলে মেয়ে, যা ভাবতে পারো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এখানে যা পড়বো এগুলো সবই বাস্তব সংখ্যা, আমি বললাম যে √17, এটা কি বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা, আমি কি বলছি, এ হচ্ছে বাবা, এ হচ্ছে ছেলে বা মেয়ে, যাই ভাবে না কেন, তাহলে এইরা যদি হয় তাহলে তো এটা হবেই, বুঝতে পেরেছো তো। এবার এইখানে একটা টুইস্ট আছে, আমি প্রশ্নটা দেখেছি অ্যাকচুয়ালি একটা ইয়ারে, যেটা বলছে যে পাই, ভালো করে বোঝো, পাই একটা কি ধরনের সংখ্যা, প্রশ্নটা এসে পাই একটি কি ধরনের সংখ্যা দিয়ে অপশন দিয়েছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। দেখো আমরা কি জানি যে পাই সমান সমান আমরা জানি যে 22/7, তাই তো, এটা সবাই জানো, ঠিক তো, কিন্তু না, পায়ের ভ্যালু কিন্তু এটা নয়, পায়ের ভ্যালু হচ্ছে 3.14 ডট ডট করে চলতে থাকবে, এরকম করে সামথিং আছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে পায়ের এক্সাক্ট ভ্যালু যদি বলতে যাও তাহলে এরকম করে ডট ডট করে চলতে হবে, পায়ের এক্সাক্ট ভ্যালু পাওয়া সম্ভব নয়। ওই কারণে আমাদের সুবিধার্থে কি বলতে পারো, আমাদের সুবিধার্থে, আমাদের যাতে তাড়াতাড়ি সলভ করতে পারি, ওই কারণে পায়ের ভ্যালু কিন্তু আমরা এরকমটা ধরে নিয়েছি, বড় বড় বৈজ্ঞানিকগণ এরকম নাম্বারটা ধরে নিয়েছে, যাতে আমরা সুবিধার্থে আমরা অঙ্কগুলো সলভ করার জন্য আমরা ধরে নিয়েছি। তো পায়ের এক্সাক্ট ভ্যালু বলতে পারো যে এইটা, কিন্তু কখনো এইটা নয়। এবার দেখো এরকম করে ডট ডট যখন চলতে থাকে, এরকম ডট ডট করে আমি এগুলো কি করবো, এটার একটা ভগ্নাংশ যে চ্যাপ্টারটা আছে, ধরো এরকম দেখো আমরা দেখতে পাই না 0.3333, এটা মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা, এরকম চলে আসছে 0.12345106002, এই যে ধরনের অঙ্কগুলো, ধরো এই দেখো এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, বা বলতে পারো যে এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা, এর মধ্যে একটা পার্থক্য খুঁজে পাচ্ছ, দেখো 0.333 রিপিট হতে শুরু করেছে, এরকম করে রিপিট করে চলতে থাকবে, এটা এরকম করে চলতে থাকবে, এগুলো হচ্ছে নন রিপিটিং, মানে রিপিট হচ্ছে না, নাম্বার গুলো কোনো মতে রিপিট হবে না। যখন এরকম কোন সংখ্যা এরকম থাকে প্রশ্ন, আমি এগুলো কি করবো ভেবেছি যে তোমাদের মূলদ সংখ্যা, তোমাদের যে ভগ্নাংশ যে চ্যাপ্টারটা আছে না, সেইখানে কিন্তু এটা আরো পড়ালে বেশি ভালো হয়, কারণ ভগ্নাংশের মধ্যেই পড়ছে কিন্তু আমাদের মূলদ, কারণ ভগ্নাংশ আকার আছে, তো সেইখানে পড়ালে বেশি ভালো। তবুও আমি এখানে একটু টাচ দিয়ে রাখলাম যে দেখো আমাদের কি বলছি যে কি 0.33 করে এরকম করে চলতে থাকলো, এটাকে বলছে মূলদ সংখ্যা। যখন আমাদের এখন ইনফাইনাইট হবে বা বলতে পারো যে অসীম হবে, কিন্তু রিপিটিং হবে, তখন বলবো মূলদ সংখ্যা। কিন্তু আমাদের অসীম হবে যেখানে নন রিপিটিং, মানে রিপিট হচ্ছে না নাম্বার গুলো, ঠিক আছে, বা নন রিকারিং, তখন কিন্তু এগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা আর এটা হচ্ছে মূলদ সংখ্যা। যখনই তুমি ক্যালকুলেটরে রুটের ভিতরে 2, রুটের ভিতরে 3, যেগুলো থেকে রুট
তাড়ানো যায় না, বা রুট থেকে কোনো পূর্ণ সংখ্যা বের করা যায় না। যখনই তুমি ক্যালকুলেটারে মারবে তখনই দেখবে এমন একটা পয়েন্ট দিয়ে নাম্বার আসবে যেটা রিপিটিং নয়, রিপিট হচ্ছে না। কিন্তু তুমি এমন ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ 22/7 বলো বা যে কোনো সংখ্যা যখন ক্যালকুলেটারে মারবে, যে দেখবে থেমে গেছে একটা জায়গায়, বা নাও থামে যদি, তাহলে দেখবে কিছু কিছু পার্ট এরকম হতে পারে, ধরো 0.223, আবার 223, 223, এরকম হতে 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 দেখো এই তিনটে পার্ট একসঙ্গে রিপিট হচ্ছে। তো এরকম হতে পারে, সেক্ষেত্রে কি এগুলোকে বলবো আমাদের মূলদ সংখ্যা। দারুণ কনসেপ্ট, এটা দারুণ একটা জিনিস। এই ধরনের কিন্তু প্রশ্ন যতদিন যাচ্ছে, আমি 2022 না 23-এ একবার টেট দিলাম, ঠিক আছে, তো সেই টেটেও কিন্তু এত কনসেপ্টুয়াল এরকম টাইপের প্রশ্ন দিয়েছে। এবার যারা কনসেপ্ট পড়েনি, যারা কনসেপ্ট দেখেনি, শুধু অঙ্ক করেই গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব নয়। তাই বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি যেখানে পড়ো, সে আমার কাছে পড়ো বা আদার্স কোথাও পড়ো, যেখানে কনসেপ্ট শেখাচ্ছে অবশ্যই তুমি সেখানে ধৈর্য সহকারে কিন্তু ক্লাসটা দেখো, তবে কিন্তু নতুন কিছু অবশ্যই তুমি শিখতে পারবে। তাহলে এই হলো ব্যাপার। এবার এই দেখো, এই যে পায়ের ব্যাপারটা আমি বলছিলাম, এই যে পাই যখন আমি বলে দেবো 22/7, তখন এটা মূলদ সংখ্যা। কিন্তু আমি প্রশ্নটা কি করেছিলাম, যে শুধু পাই একটা কিরকম সংখ্যা, শুধু যদি পাই ধরে নেয় যে পাই একটি কি ধরনের সংখ্যা, তখন তুমি কি বলবে, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আমি প্রথমে বললাম না, এই যে দেখো 1 to 3.14, তারপরে কিছু একটা আসবে, মানে রিপিটিং আসবে না, রিপিট আসবে না, মানে 1423, 2013, এরকম করে চলতে থাকবে, কখনো রিপিট হবে না। তখন তাদেরকে আমরা কি বলবো, যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো পাই যখন আমরা বলবে যে 22/7 এটা কি ধরনের সংখ্যা, এটা তো পি বাই কিউ লিখতে পারছি, তখন আমরা এটা বলবো যে এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি আমাদের এরকম বলে দেয় যে শুধু পাই সমান কি সংখ্যা, তখন কিন্তু আমরা অবশ্যই এটাকে কি বলবো, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন এসেছিল। তাহলে আমরা কি বললাম, যে এইগুলোকে সবকটাকে বলছে বাস্তব সংখ্যা। এবার বলবে যে স্যার অবাস্তব সংখ্যাটা কি। চলো অবাস্তব সংখ্যাটা তোমাদেরকে একটুখানি ধারণা দিয়ে দিই, ভালো লাগবে, নতুন জিনিস। কি জিনিস এটা দেখোনি, হয়তো অনেক জায়গায় হয়তো পড়ায় না, বাট আমি এটা পড়াবো। ইমাজিনারি নাম্বার, অবাস্তব বা কাল্পনিক নাম্বার। স্যার কাল্পনিক নাম্বারটা কি, দেখো কাল্পনিক নাম্বার বা বলতে পারি ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, কোনো সমস্যা নেই। দেখো আমরা, দেখো রুটের ভিতরে এতদিন ধরে 17 বা রুটের ভিতরে 18 বা রুটের ভিতরে 25 এরকম পড়েছি। তুমি কখনো পড়েছো রুটের ভিতরে -8, রুটের ভিতরে -4, বা রুটের ভিতরে তুমি কি পড়েছো যে মাইনাস, তুমি যা কিছু নিয়ে নাও না, 1। তো এই যখনই রুটের ভিতরে মাইনাস চলে আসবে, এই দিয়ে তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে না, একদম আসে না। তো দেখো, যদি আমাদের রুটের ভিতরে কখনো মাইনাস চলে আসে, তখন আমরা তাদেরকে বলবো যে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক নাম্বার, বা এটাকে বলছে অবাস্তব সংখ্যা। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি জটিল নাম্বার, বা এটাকে বলতে পারি কমপ্লেক্স নাম্বার। এটা দিয়ে আমরা প্রকাশ করি। কমপ্লেক্স নাম্বার নয়, অ্যাকচুয়ালি এটাকে বলছে আমাদের বলা যেতে পারে কমপ্লেক্স নাম্বার। কি কমপ্লেক্স নাম্বার, আমরা জটিল সংখ্যা সবই, বাস্তব সংখ্যাও হতে পারে কমপ্লেক্স। আমরা জটিল সংখ্যাকে দুই ভাগে ভাগ করি, একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, এবং একটা হচ্ছে বাস্তব সংখ্যা। বুঝে গেছে তো? জটিল সংখ্যা সবই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা সবই, তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তার মধ্যে অবাস্তব যেটা, সেটা হচ্ছে যে কি রুটের ভিতরে মাইনাস থাকলে। আর রুটের ভিতরে -1, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই মানে এটাকে বলছে আয়োটা, ঠিক আছে, আয়োটা। এবং কাল্পনিক বা যে কোনো জটিল সংখ্যাকে আমরা a প্লাস আইবি দ্বারা প্রকাশ করি। কি বললাম, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের, এটা হচ্ছে যে কি জেনারেল ফর্ম বলতে পারো, সাধারণ ফর্ম বলতে পারো, যে যে কোনো সংখ্যাকে আমরা কিন্তু কি বলতে পারি, যে a প্লাস আইবি করে আমরা লিখতে পারি, a প্লাস আইবি করে লিখতে পারি। তো তুমি যে কোনো বাস্তব সংখ্যাকেও কিন্তু a প্লাস আইবি করে লিখতে পারো। ধরো আমি বললাম যে এই যে 5, 5কে লিখতে হয় না, দেখো 5 প্লাস i ইন্টু 0, তাহলে এটা তো হয়ে গেল এই ফর্ম, যেখানে b এর মান 0 হতেই পারে, আর a এর মান হচ্ছে 5। তো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, বা বলতে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এবার জটিল সংখ্যার মধ্যে কি, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, জটিল সংখ্যার মধ্যে এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। বোঝা গেছে তো? এই হচ্ছে আমাদের অঙ্ক। আর তুমি যদি বলে যে কমপ্লেক্স নাম্বার, আমি বললাম যে 5 প্লাস রুট ওভার -1, এটা হচ্ছে একটা আমাদের একটা জটিল, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1, এটা আই বি, ঠিক আছে, যেখানে a এর মান হচ্ছে 5, যেখানে হচ্ছে b এর মান 1, তাই না, আর i এর মানটা হচ্ছে এইটা। আমি কি প্রথমে তো বললাম, তো আইটার মান হচ্ছে বা কমপ্লেক্স নাম্বারের মান হচ্ছে এটা -√1, ঠিক আছে, √-1,
√/-1। তো এই ছিল ব্যাপার, এটা জানার দরকার নেই, এই দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে না, জানি না ভবিষ্যতে কি হবে, বাট না আসার সম্ভাবনাটাই বেশি। তো এই ছিল আমাদের যে নাম্বার সিস্টেম বা নাম্বার নিয়ে যে একটা এত বড় একটা ব্যাপার, যে নাম্বার কত কত আছে, কত কিছু আছে, যত নাম্বার আছে সমস্ত নাম্বার গুলোকে কিন্তু আমরা একটা মানে বলতে পারে একটা লাইন ধরে একটার পরে একটা কিন্তু বুঝিয়ে এরপরে দেখো, এরপরে যে বেসিক যে কনসেপ্ট গুলো যেগুলো আমাদের আছে, ধরো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আমি কি বলছি, এটা হচ্ছে জিরো টু হিরো ব্যাচ, জিরো টু হিরো ব্যাচ আর নাম্বার সিস্টেমের আজকে প্রথম ক্লাস। কি বলছি, বলছি যে কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তারপরে হচ্ছে যে আমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, এই যে সমস্ত কিছুগুলোকে আমরা পড়বো, কিন্তু এটা নেক্সট ক্লাস পড়বো, কারণ একটা ক্লাসে সবকিছু দিলে মাথাতে কিন্তু আস্তে আস্তে তোমাদের বেরিয়ে যাবে। তো আমরা কি বলছি, যে এরপরে যে ক্লাসটা নিয়ে আসবো সেই ক্লাসটা এইরকম নিয়ে আসবো, আর তোমরা ক্লাসের লেন্থ, যে স্যার একটু বড় করেন বা এইরকম ছোট ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে যে না স্যার ঠিকই আছে, এতটা লেন্থে ঠিক আছে, আর একটু বড় করলে ভালো হয়, বা স্যার একটু ছোট করলে ভালো হয়, সেটা তোমরা আজকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটাও জানাবে যে আজকের যে বেসিক কনসেপ্ট ক্লাস, আমি কি বলছি, এই যে আমি একটা সিরিজ শুরু করেছি বা ব্যাচ বলতে পারো, জিরো টু হিরো ম্যাথের যে ব্যাচ, একদম এমন ভাবে ডিজাইন করা হয়েছে, তোমাকে যে যে এক্সাম গুলো বললাম সেই সেই এক্সামে তো বিশাল কার্যকর হবে, ইভেন তুমি আদার যদি কোনো রকম এক্সাম দাও তাতে কিন্তু ব্যাপকভাবে কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্লাসগুলো কন্টিনিউ দেখার, আমি কন্টিনিউ এখানে তোমাদেরকে বললাম সোম থেকে শনি একদম 6 দিন করে ক্লাস পেয়ে যাবে, এবং আমি 7 দিন মানে রবিবারও আমি চেষ্টা করবো তোমাদের হয়তো একটা প্র্যাকটিস সেট আনার বা লাইভে আসার। তবে এগুলো চেষ্টা করবো, তোমাদের কমেন্টের আমি আশায় থাকলাম, তোমাদের কেমন লাগলো, কমেন্ট কিরকম আছে তার উপরে কিন্তু আমরা আরো আস্তে 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 কিন্তু ক্লাসগুলোকে নিয়ে আসবো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর আমি বলবো যে এই যে ব্যাচটা কন্টিনিউ করছি যেটা জিরো টু হিরো, প্রত্যেকে কিন্তু প্রতিদিন কন্টিনিউয়াস দেখতে থাকো, দেখবে যে অনেক কিছু নতুন নতুন শিখবে, যেগুলো একদম অসাধারণ লাগবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।